হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিড টু সাকসেস। দেখো, আজকে একটা পোয়েমের ডিসকাশন নিয়ে চলে এসেছি। তো এই পোয়েমটি হলো জুলাই 1983। এই পোয়েমটি লিখেছেন অ্যানি রানা সিংহে। তো ইনি এই পোয়েমটি লিখেছেন। তো এখানে তিনি দেখিয়েছেন এই পোয়েমে যে শ্রীলঙ্কা আর তামিলের মধ্যে দুটো কমিউনিটি আছে, সেখানে কেমন ভায়োলেন্স হয়েছিল, কেমন লড়াই হয়েছিল, সেটা নিয়ে এই পোয়েমটি তিনি লিখেছেন। তো চলো শুরু করা যাক। এই ভিডিওটি সবাই পুরো দেখবে, কেউ স্কিপ করবে না, নাহলে কিন্তু মাঝখান থেকে আর বুঝতে পারবে না। ফার্স্টে আমরা পোয়েটের ইন্ট্রোডাকশনটা দেখে নেব। যে তিনি জন্মগ্রহণ করেছেন 2 অক্টোবর 1925, জার্মানিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি কিন্তু একজন জিউস জার্মান ছিলেন। জিউস জার্মান মানে হলো জার্মানে যারা জন্মগ্রহণ করে এক ধরনের কমিউনিটি হলো জিউস জার্মান। তাদের মধ্যে আমাদের পোয়েটও একজন ছিলেন, অ্যানি রানা সিংহি, যিনি একজন জিউস জার্মান। তিনি 2 অক্টোবর 1925-এ জন্মগ্রহণ করেছিলেন। আর তিনি মারা গেছেন 17 ডিসেম্বর 2016-এ তিনি মারা গেছেন। তার কিছু ওয়ার্কস, তার অনেক কিছু ক্রিয়েশন রয়েছে, তার মধ্যে তার কিছু ওয়ার্কস হলো প্লিট মার্সি, এ লং হট ডে, এই দুটো হলো পোয়েমের নাম। আর তার একটা ফেমাস স্টোরি হলো ইউ আস্ক মি হোয়াই আই রাইট পোয়েমস। এটা হলো তার একটা ফেমাস স্টোরি, যে ইউ আস্ক মি হোয়াই আই রাইট পোয়েমস। আর তার এই দুটো পোয়েম, প্লিট মার্সি, এ লং হট ডে। এছাড়াও তার অনেক ক্রিয়েশন, অনেক ওয়ার্কস আছে, সেটা তোমরা দেখে নিতে পারো বই। জুলাই 1983 এই পোয়েমটি লিখেছেন আমাদের পোয়েট। তিনি যখন জার্মানিতে ছোট ছিলেন, তার চাইল্ডহুড মেমোরি বেশি তিনি বলেছেন যে জার্মানিতে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন সেখানে কিন্তু একবার ভায়োলেন্স হয়েছিল, সেই হোলোকাস্টের তিনি কিন্তু সাক্ষী রয়েছেন। তো তিনি নিজের চোখে জার্মানিতে সেই ভায়োলেন্স দেখেছিলেন। বছরের পর বছর সেই জার্মানিতে হওয়ায় ভয়ঙ্কর কাণ্ড সবার মনের মধ্যে সেই সময় নাকি একটা ছাপ ফেলে দিয়েছিল। তো আমাদের পোয়েটও তার মধ্যে একজন ছিলেন। তো তারপরে তিনি যখন দেখলেন, তার আফটার ম্যারেজ তিনি দেখলেন যে শ্রীলঙ্কায় আর যে তামিল মাইনরিটির মধ্যে একটা সিভিল ওয়ার হয়। সেটা হয়েছিল ওয়ারটা 1983-তে। তো তিনি দেখেছিলেন যে শ্রীলঙ্কাতে একটা সিভিল ওয়ার হয়েছিল, যেটা হয়েছিল 1983-তে। সেটা হয়েছিল সিনহালা মেজরিটি আর তামিল মাইনরিটির মধ্যে। খুব বড় দাঙ্গা হয়েছিল, যে দাঙ্গায় মানুষকে, নিরীহ মানুষগুলোকে খুন করা হয়েছিল, মেয়েদের উপর খুব টর্চার করা হয়েছিল, মানে চারিদিকে রক্তারক্তি, এরকম অবস্থা হয়ে গেছিলো যে মানুষের মনের মধ্যে একটা ভয়ঙ্কর ছাপ পড়ে গেছিলো। এমনকি বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, তারা হোমলেস হয়ে গেছিলো। তো সেইটা নিয়ে তিনি এই পোয়েমটি লিখেছেন, যে তিনি এই দাঙ্গা, এই সিভিল ওয়ারকে তিনি অনেক ঘৃণার চোখে দেখেছেন। তিনি অনেক খারাপভাবে খারাপ বলছেন যে এরকম ঠিক না। তো এটা নিয়ে তিনি এই পোয়েমটি লিখেছেন। আই ইউজ টু ওয়ান্ডার অ্যাবাউট দ্য ন্যাজি কিলার্স। আমি অবাক হয়ে গেছিলাম সেই ন্যাজি কিলার্সের ব্যাপারে। ন্যাজি কিলার্স মানে হলো যে ন্যাজি সোল্ডার্স যারা আছে, যারা ন্যাজি সোল্ডার্স আছে, তারা গণহত্যা করেছিল জিউস কমিউনিটিকে। যে জার্মানিতে যে জিউস কমিউনিটি থাকে, আমি বলেছিলাম যে সেখানে কিন্তু ন্যাজি সোল্ডার্স গণহত্যা করেছিল। তো আমাদের পোয়েট এই ব্যাপারে তিনি অবাক হয়ে গেছিলেন যে ন্যাজি সোল্ডার্সরা কীভাবে জিউস কমিউনিটিতে গণহত্যা করেছিল। অ্যান্ড দোজ হু স্টুড অ্যান্ড ওয়াচড দ্য কিলিং। এবং এগুলি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন, এই যে হত্যাকাণ্ড তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। ডাজ দ্য মেমোরি, এখানে মেমোরিতে বলা হচ্ছে যে রিকালেকশন অফ ব্রুটাল কিলিং অফ দ্য জিউস বাই দ্য ন্যাজিস। তোমাদের বইতেই দেখবে মিনিংগুলো দেওয়া আছে, ভালো করে দেখবে। যে এখানে মেমোরি বলতে বলা হয়েছে যে আমাদের পোয়েট তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখছিলেন এই গণহত্যাকাণ্ড। আর এখানে মেমোরি বলতে বলা হয়েছে এই যে তিনি যে দেখছিলেন যে জিউসদেরকে কীভাবে ন্যাজি সোল্ডার্সরা হত্যা করেছেন, এই যে পুরো একটা মেমোরি, একটা যে পুরো ছাপ, সেটা কিন্তু তার মেমোরি হয়ে গেছে, তার ব্রেনে কিন্তু সেটা থেকে গেছে, আমাদের পোয়েটের ব্রেনে সেটা ছাপ পড়ে গেছে। অফ সো মেনি প্লিডিং আইস, এখানে প্লিডিং আইস মানে বলা হচ্ছে যে সেই জিউস ভিকটিমসদের কথা বলা হচ্ছে, যে তাদের যে প্লিডিং আই মানে তাদের যে এত দয়ালু, এত করুণ চোখ,
তাদের যে এই করুণ চোখ দেখে মনে হচ্ছে তারা যেন মিনতি করছে যে আমাদেরকে বাঁচাও বা ছেড়ে দাও। স্টেপ লাইক লাইটনিং থ্রু দেয়ার ডেজ অ্যান্ড ইয়ার্স। বলছে যে এখানে স্টেপ মানে হলো যে অনুতাপের সাথে, বলছে যে তাদেরকে এতটাই টর্চার করা হচ্ছিল যে তারা অনুতাপ করে বলছিল, মানে তারা অনুতাপের সাথে মানে খুব টর্চারিত হচ্ছিল, মানে অনেক অত্যাচারিত হচ্ছিল। তারা অনুতাপ করে বলছেন, মানে তাদের চোখ দেখে মনে হচ্ছে যে তারা খুবই করুণ, খুবই তাদের করুণ অবস্থায় আছে। আর তারা অনুতাপ করে বলছেন যে অনুতাপের সাথে যেন তাদের উপর খুব টর্চার করা হচ্ছে। আর এই দিনগুলো দেখে যেন মনে হচ্ছিল যে বাজ পড়ছে, বাজ, যার জন্য লাইটনিং কথাটা বলা হয়েছে। মানে এতটাই ওদের উপর টর্চার করা হয়েছিল, ন্যাজি সোল্ডার্সে এতটাই টর্চার করেছিল যে মানে ওই গণহত্যার সময় যেন মনে হচ্ছিল বাজ পড়ছিল, যার জন্য লাইটনিং কথাটা বলা হচ্ছে। অ্যান্ড ডু দ্য ভয়েসেস, এখানে বলেছে তাদের ভয়েস। অরফেন চিলড্রেন, অরফেন মানে হলো সেই সমস্ত বাচ্চারা যারা পেরেন্টসলেস হয়ে গেছিলো, হোমলেস হয়ে গেছিলো এই হলোকাস্টের দ্বারা। মানে আমি ফার্স্টেই বলেছি যে আমাদের পোয়েট তিনি জার্মানিতে জন্মগ্রহণ করেছিলেন, আর জার্মানিতে যে হোলোকাস্ট হয়েছিল, যে ভায়োলেন্স হয়েছিল, এতে কিন্তু তার মেমোরিতে একটা খারাপ প্রভাব, এমনকি সেই সময় প্রত্যেকটা মানুষের উপর নাকি খারাপ প্রভাব পড়েছিল, এটা একটা ভয়ঙ্কর ছাপ হিসেবে থেকে গেছিল। আর সেখানেই বলা হচ্ছে যে এই অরফেন চিলড্রেন এরাও কিন্তু এই হোলোকাস্টের দ্বারা পেরেন্টসলেস হয়ে গেছিলো এবং হোমলেস হয়ে গেছিলো এই ছোট বাচ্চাগুলো। যেহেতু ন্যাজি সোল্ডার্সরা এই জিউস জার্মানদেরকে মেরে দিয়েছিল, হত্যা করে দিয়েছিল, যার ফলে ছোটো ছোটো বাচ্চারা তারা তাদের পেরেন্টস, এখানে বলছে যে নেক্সট লাইনে উইপিং ফর লার্নিং বিফোর ডাইং, মানে এই যে এই ছোটো বাচ্চাগুলো, এই অরফেন চিলড্রেন, এরা কিন্তু মারা যাওয়ার আগে কান্নাকাটি করছিল। ফর লার্নিং মানে হলো যে মারা যাওয়ার আগে বা ডেড পয়েন্টে গিয়ে কান্নাকাটি করা, মানে ওরা দেখছে চারিপাশে এরকম ভায়োলেন্স হচ্ছে, তো ওরা পেরেন্টসলেস হয়ে গেছে, হোমলেস হয়ে গেছে, যার জন্য ওরাও কান্নাকাটি করছে অরফেন চিলড্রেনগুলো। হন্ট দেয়ার নাইটস, মানে তাদের নাইটটা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল। মানে যে সময় জিউস অ্যাডাল্টসদের, জিউস চিলড্রেন্স, মানে জিউস পুরো কমিউনিটি, জিউস কমিউনিটিকে যখন হত্যা করা হচ্ছিল, সেই যে ভয়ঙ্কর একটা ইমেজ, ভয়ঙ্কর একটা মেমোরি, সেটাকে বলা হচ্ছে হন্ট। তো মানে বলছে সেই যে রাতটা কতটা ভয়ঙ্কর ছিল। আর দেয়ার নাইট স্লিপলেস, এমনকি সেই রাত্রে সবার চোখে মানে নিদ্রাহীন ছিল, সবাই নিদ্রাহীন ছিল, মানে কারোর চোখে ঘুম ছিল না। স্বাভাবিক কথা এটা, যে এরকম একটা ভয়ঙ্কর ভায়োলেন্স যদি চারিদিকে ছড়িয়ে যায়, তখন মানুষের মনের মধ্যে একটা ছাপ থেকে যায়, একটা ভয় ছড়িয়ে, মানে একটা ভয় আতঙ্ক থাকে, সেই সময় মানুষের কিন্তু আর ঘুম থাকে না। সেটাই এখানে হয়েছে। হ্যাজ দ্য অ্যাগনি অ্যান্ড অ্যানগুইস অ্যান্ড, এখানে বলা হচ্ছে যে অ্যাগনি মানে হলো পেন, আর অ্যানগিস মানে হলো যে মেন্টাল বা ফিজিক্যাল পেন, বা তারা যে কষ্টের মধ্যে সাফার করছে সেটার কথা বলা হচ্ছে। বলছে যে হ্যাজ দ্য অ্যাগনি অ্যান্ড অ্যানগুইস অ্যান্ড দ্য ব্লাড অ্যান্ড টেরর অ্যান্ড পেন, বলছে যে তারা কষ্টের মধ্যে এবং তাদের যে ফিজিক্যাল পেন হচ্ছে বা তারা যে কষ্টের মধ্যে সাফার করছে, চারিদিকে ব্লাড ছড়িয়ে যাচ্ছে, এমনকি এত ভয়ঙ্কর, টেরর মানে হলো ভয়ঙ্কর, এবং অ্যান্ড পেইন মানে হচ্ছে ব্যথাজনিত। কার্ভড এ ট্রেল ইন দেয়ার ব্রেন, কার্ভড এ ট্রেল, এটার একটা মিনিং আছে। এটার মানে হলো কোনো গাছের কোনো একটা টুকরা কেটে বাদ দিলে, বা কোনো হচ্ছে পাথরের, কোনো স্টোনের একটা টুকরা কেটে বাদ দিলে যেমনি হচ্ছে হয়, ঠিক সেটার সঙ্গে এখানে কম্পেয়ার করা হচ্ছে যে সেই রাতটা এতটা ভয়ঙ্কর ছিল যে তারা খুব কষ্টের মধ্যে সাফার করছিল, তাদের শরীরে কারো কারো ক্ষত হয়েছিল, যার জন্য রক্তারক্তি হয়ে গেছিলো, আর হচ্ছে ফিজিক্যাল পেন হচ্ছিল। এইগুলো কিন্তু তাদের ব্রেনে সেই কার্ভের ট্রেলের মতো ছাপ ফেলেছিল। কার্ভের ট্রেল মানে বললাম যে কোনো গাছের একটা টুকরাকে কেটে বাদ দিলে বা কোনো স্টোনের টুকরা কেটে বাদ দিলে যেমনি হয়, মানে কোনো, এখানে তো অনেক মানুষ মারা গেছে, এবার কারোর ফ্যামিলি মেম্বার যদি মারা যায়, তাহলে তারও এরকম হবে যে তার যেন বডি পার্টের কোনো একটা অঙ্গ কেটে বাদ দেওয়া হয়েছে। যেমনি গাছের কোনো একটা ডাল কেটে বাদ দেওয়া হলে গাছ দেখতে খারাপ লাগে, তো সেরকমই যখন কোনো মানুষের, যখন এই যে চারিদিকে ভায়োলেন্স যখন ছড়িয়ে গেছিলো, এই ভায়োলেন্সে যখন এই বাচ্চাগুলো তাদের পেরেন্টসকে হারিয়েছে, আবার কেউ কারো ফ্যামিলি মেম্বারকে হারিয়েছে, তখন তাদের মনে তো অনেক কষ্ট হবে।
তাদের যেন মনে হবে যে বডি পার্টের একটা অঙ্গ কেটে বাদ দেওয়া হয়েছে, যার জন্য এই কথাটা বলা হয়েছে যে কার্ভেড ট্রেল। এটার মিনিংই হলো যে কোনো গাছের একটা অংশকে কেটে বাদ দেওয়া বা কোনো স্টোনের একটা অংশকে কেটে বাদ দেওয়া। নেক্সট বলছে যে স্ক্রিমিং আই অ্যাম গিলটি নেভার এগেইন। এখানে স্ক্রিমিং মানে হলো, এখানে বলছে যে খুব জোরে জোরে ওরা কান্না করছে, কেঁদে কেঁদে বলছে আই অ্যাম গিলটি নেভার এগেইন। যে এখানে নেভার এগেইন এই কথাটা কিন্তু হচ্ছে পুরো কমপ্লিটলি ভাবে কিছু বলা হয়নি, এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। এখানে পোয়েটস তার একটা আনফুলফিলমেন্ট, একটা হোপ দেখাতে চাইছে। মানে আমাদের পোয়েটের কিন্তু একটা মানে হোপ ছিল যেটা হচ্ছে ফুলফিল হয়নি, সেটাকে তিনি এখানে দেখাতে চেয়েছেন। মানে আমাদের পোয়েটের একটা হোপ ছিল যে সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু যখন ঠিক হয়নি তখন হচ্ছে তিনি এই কথাটা বলেছেন যে নেভার এগেন, মানে তিনি আর এটা দেখতে চান না। 40 years later, once more there is burning, the night sky blood-dyed, violent and avowed. তো এখানে কি বলছে যে 40 ইয়ার্স পর, আবার 40 বছর পর ঠিক আবার জ্বলছে, আবার আগুন জ্বলছে চারিদিকে। আকাশে হচ্ছে ব্লাড-ডাইড, মানে চারিদিকে রাতের আকাশ রক্তারক্তিভাবে লাল হয়ে যাচ্ছে। মানে যখন ভায়োলেন্স হচ্ছে তখন চারিদিকে গুলি চলছে, বোমাবাজি হচ্ছে, তো এতে কি হয়, আকাশের অবস্থাও খারাপ হয়ে যায়। ভায়োলেন্ট মানে ভায়োলেন্স ছড়িয়ে গেছে, অ্যান্ড অ্যাবিউজড অ্যান্ড আই দো রিলেটেড অনলি বাই ম্যারেজ। মানে এখানে আমাদের পোয়েট বলতে চেয়েছেন যে তিনি তার চাইল্ডহুডে যা যা দেখেছেন জার্মানিতে, এগুলোই তিনি রিলেট করছেন তার ম্যারেজের দ্বারা। মানে আফটার ম্যারেজ তিনি যখন দেখেছেন, তার ম্যারেজ হয়েছিল, তার বিয়ের পরে তিনি দেখেছেন যে শ্রীলঙ্কাতে দুটো কমিউনিটির মধ্যে গণ্ডগোল হয়েছে, দাঙ্গা হয়েছে, একটা সিভিল ওয়ার। সেই শ্রীলঙ্কায় দুটো কমিউনিটি হলো সিনহালা মেজরিটি অ্যান্ড তামিল মাইনরিটি। এই দুটো কমিউনিটিসের মধ্যে খুব দাঙ্গা হচ্ছিল। আমাদের পোয়েট তিনি বিয়ে করেছিলেন ডক্টর ডি.এ. রানা সিংঘি। তো তিনি ওনাকে বিয়ে করার পরে শ্রীলঙ্কায় আবার সেই ভায়োলেন্স দেখে তার মনে পড়ে গেছিলো সেই জার্মানে যে একটা সিভিল ওয়ার হয়েছিল, হোলোকাস্টে তিনি সাক্ষী ছিলেন, সেটা কিন্তু তার মনে পড়ে গেছিলো। যেহেতু তিনি ছোটোবেলায় একটা এরকম দাঙ্গা, একটা সিভিল ওয়ার দেখেছেন, তো বিয়ের পরে আবার যখন তিনি এটা দেখছেন তখন কিন্তু সেটা তার রিকল হচ্ছে, আবার কিন্তু তার সব মনে পড়ে যাচ্ছে। তো সেই জন্যই তিনি বলছেন এই কথাটা যে অ্যান্ড আই তো রিলেটেড, তিনি এটা রিলেট করছেন অনলি বাই ম্যারেজ, তার বিয়ের দ্বারা। ফিল মাই সেলফ বোথ ভিকটিম অ্যান্ড অ্যাকিউজড। এখানে বলা হচ্ছে যে তিনি নিজেকে নিজেই হচ্ছে ভিকটিম বলছেন, কারণ তিনি যেহেতু নিজে এগুলো দেখছেন, তিনি দেখছেন যে কীভাবে তামিলসরা শ্রীলঙ্কাতে হচ্ছে ভায়োলেন্স ছড়িয়েছে। মানে এই দুটো কমিউনিটির মধ্যে যে ভায়োলেন্স হচ্ছিল সেটা কিন্তু জুলাই 1983তেই হয়েছিল, যার জন্য এই পোয়েমটি রাখা হয়েছে জুলাই 1983, অন্য কোনো মান্থ দেওয়া হয়নি, কারণ জুলাই মাসেই যেহেতু শ্রীলঙ্কাতে এই ভায়োলেন্সটা হয়েছিল 1983 ইয়ারে, যার জন্য এই পোয়েমটার নাম হলো জুলাই 1983। ব্ল্যাক গাটের টিম্বার, এখানে এটার মিনিং হলো দ্য বার্ন আউট উড ইন্ডিকেট ভায়োলেন্স। মানে যে এই জ্বলন্ত কাঠের যে টুকরা আছে, মানে জ্বলন্ত কাঠ, যেটা ভায়োলেন্সে ইন্ডিকেট করছে। যখন চারিদিকে ভায়োলেন্স ছড়িয়ে গেছে সিভিল ওয়ারের জন্য, তখন কি হয়, চারিদিকে আগুন জ্বলে যায়। তো এবার হচ্ছে সেইটাই বলা হচ্ছে যে জ্বলন্ত কাঠ, মানে জ্বলন্ত কাঠগুলো যে জ্বলছে সেটাও কিন্তু ভায়োলেন্স ইন্ডিকেট করছে। স্প্লিন্টার্স, শার্টস অ্যান্ড অ্যাসেস। বলছে স্প্লিন্টার্স মানে হলো সেই কাঠের যে চিপস আছে সেটার কথা বলা হচ্ছে, যে চিপস অফ উড। শার্টস মানে হলো বিটস অফ মেটাল, গ্লাস অর রক, মানে যে মেটাল কিছু থাকে বা গ্লাস বা পাথর যেগুলো থাকে সেগুলো সব জ্বলছে। অ্যান্ড অ্যাসেস, ব্লোয়িং ইন দ্য উইন্ড নাথিং রিমেন্স। বলছে এগুলো সব কিন্তু জ্বলছে, জ্বলন্ত কাঠ, গ্লাস, স্টোন, মানে চারিদিকে যা কিছু আছে, রক, গ্লাস, মেটাল, উড, মানে এগুলো সব কিন্তু জ্বলছে, আর এগুলোই ইন্ডিকেট করছে ভায়োলেন্সের। আর সব কিছু বাতাসের মধ্যে দিয়ে ফ্লো করছে, মানে সব কিছু বাতাসের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে, আর নাথিং রিমেন্স, কোনো কিছু কিন্তু বেঁচে নেই। তো আমাদের পোয়েট এখানে দেখাচ্ছেন যে একটা সিভিল ওয়ারের এনভায়রনমেন্ট যেমন হয় সেটা কিন্তু তিনি দেখাচ্ছেন এই পোয়েমের মাধ্যমে। সেটা ফ্লিঞ্চ অ্যাট দ্য থিনেস্ট কার্ল অফ স্মোক, শ্রিঙ্ক ফ্রম দ্য মিডেস্ট দো অফ ফায়ার।
এই যে ফ্লিঞ্চ আর শ্রিঙ্ক, এটার মিনিংটা হলো যে বলছে চারিদিকে যে স্মোক, চারিদিকে যে ধোঁয়া ছড়িয়ে গেছে, তো এই ধোঁয়াটাই যে শ্রীলঙ্কায় যে দাঙ্গা হচ্ছিল, সিভিল ওয়্যার হচ্ছিল, এটা কিন্তু পোয়েট রিলেট করছেন। তার মনের মধ্যে যে একটা ভয়ের ছাপ পড়ে গেছিলো পাস্টে, যখন জার্মানিতে হোলোকাস্টের তিনি নিজে সাক্ষী হয়েছিলেন। তিনি দেখেছিলেন যে কিভাবে ন্যাজি সোল্ডার্সরা সেই জিউস অফ জার্মানির উপর কিভাবে টর্চার করেছিল এবং গণহত্যা করেছিল। তো সেটাতে তিনি যে সাক্ষী হয়েছিলেন আমাদের পোয়েট, তিনি তার চাইল্ডহুডে, সেটা কিন্তু তিনি রিলেট করছেন। তিনি বলছেন যে এই যে চারিদিকে স্মোক, এই যে চারিদিকে যে স্মোক ছড়িয়ে গেছে, চারিদিকে যে ধোঁয়া, এটা কিন্তু তার মনের মধ্যে একটা ভয়ের ছাপ ফেলছে। এখন প্রেজেন্টে তিনি যে সময় এই দাঙ্গাটা হচ্ছিল শ্রীলঙ্কায় 1983-তে জুলাই মাসে, তো তখন তিনি যে ভয় পাচ্ছিলেন সেটা তিনি রিলেট করছেন পাস্টে জার্মানি হোলোকাস্টের সাথে। এই ফ্লিঞ্চ আর শ্রিঙ্ক এটাই তিনি এখানে বলছেন। শ্রিঙ্ক ফ্রম দ্য মেরিস্ট দো অফ ফায়ার, মেরিস্ট হলো অনলি, মেরিলি থেকে মেরিস্ট ওয়ার্ডটা এসেছে, যে মেরিস্ট হলো অনলি। বলছেন যে এখানে যে শ্রিঙ্ক ফ্রম দ্য মেরিস্ট দো অফ ফায়ার, শুধুমাত্র যে ফায়ার, এই ফায়ারের থেকেই যে চারিদিকে ধোঁয়া ছড়িয়ে গেছে, এটাই কিন্তু আমাদের পোয়েটের খুব ভয় লাগছে। এতে কিন্তু আমাদের পোয়েট অ্যাফ্রেড হয়ে যাচ্ছে, আমাদের পোয়েট কিন্তু ভয় পেয়ে যাচ্ছেন। হোয়াইল সাম ওয়ার্ম দেয়ার হ্যান্ডস অ্যাট দ্য ফ্লেমস, এখানে হ্যান্ড হবে, দেয়ার হ্যান্ডস অ্যাট দ্য ফ্লেমস। তো এখানে পোয়েট তিনি বলছেন যে তিনি ক্রিটিসাইজ করছে, অ্যাকচুয়ালি তিনি ক্রিটিসাইজ করছেন সেই সমস্ত পলিটিশিয়ানদেরকে যাদের জন্য এইসব সিভিল ওয়্যার হচ্ছে। তিনি বলছেন যে তিনি, আমাদের পোয়েট খুবই ঘৃণা করছেন এই সিভিল ওয়্যারটাকে, কারণ এই সিভিল ওয়্যারের ফলে মানুষের যে ক্ষুধার্ত, মানুষ যে এত হাংরি পার্সন আছে, তারা খেতে পারছে না। ছোট ছোট বাচ্চারা যারা অরফেন চিলড্রেন, তারা চিলড্রেন থেকে অরফেন হয়ে গেছে, তারা হোমলেস হয়ে গেছে, পেরেন্টসলেস হয়ে গেছে। মেয়েদের উপর খুব টর্চার করা হয়েছে, তাদের সঙ্গে মিসবিহেভিয়ার করা হয়েছে, ভালো ভালো মানুষকে খুন করে দেওয়া হয়েছে, সবাই সবার ফ্যামিলি মেম্বার্সকে হারিয়েছে। এই যে এত কিছু হয়ে গেছে এই সিভিল ওয়ারের জন্য, তো তিনি কিন্তু সেটাই বলছেন যে তিনি খুবই এটাকে ঘৃণা করছেন, এই সিভিল ওয়ারটাকে তিনি খুব ঘৃণা করছেন আমাদের পোয়েট। তিনি ক্রিটিসাইজ করতে চাইছেন, তিনি বলতে চাইছেন সেই সমস্ত পলিটিশিয়ানসরা যারা নিজেদের স্বার্থের জন্য মানুষের কথা ভাবে না। তাহলে এই পোয়েমটির আমি একটা সামারির মতোই বলে দিচ্ছি গল্পের মতো করে, যে আমাদের পোয়েট যখন তিনি চাইল্ডহুডে ছিলেন জার্মানিতে, জিউস কমিউনিটি বলে একটা কমিউনিটি থাকে, সেই জিউস কমিউনিটিকে নেজি সোল্ডার্স, সেই নেজি সৈনিকরা কী করেছিল, সেই জিউসদের উপর টর্চার করে গণহত্যা করেছিল। আর আমাদের পোয়েট সেগুলো তিনি দেখেছিলেন নিজের চোখে। তো তখন থেকে আমাদের পোয়েটের মনে একটা ভয়ঙ্কর ছাপ পড়ে গেছিলো, তিনি প্রচণ্ড ভয় পেয়েছিলেন। তারপরে যখন তার বিয়ে হলো, তিনি যখন বিয়ে করলেন ডক্টর ডি.এ. রানা সিংকে, তিনি যখন বিয়ে করলেন তখন তিনি দেখলেন সেই আবার তার ছোটোবেলার যে ভয়, সেটা কিন্তু আবার রিটার্ন আসছে প্রেজেন্টে। যে শ্রীলঙ্কাতে সিভিল ওয়ার চলছিল জুলাই মাসে 1983-তে, সিনহালা মেজরিটি আর তামিল মাইনরিটি কমিউনিটিস মধ্যে, এই দুটো কমিউনিটির মধ্যে কিন্তু খুব বড় দাঙ্গা হচ্ছিল। আর এই দাঙ্গার জন্য তিনি দেখছিলেন যে পাস্টেও যেমনি বাচ্চারা হোমলেস হয়ে গেছিলো, পেরেন্টসলেস হয়ে গেছিলো, এখনও কিন্তু সেটাই হয়েছে, বাচ্চারা পেরেন্টসলেস হয়ে গেছে, হোমলেস হয়ে গেছে। পাস্টেও তিনি দেখেছিলেন জার্মানিতে যখন হোলোকাস্ট হয়েছিল, ভায়োলেন্স হয়েছিল, তখনও তিনি দেখেছিলেন জার্মানিতে যে মানুষগুলো কাঁদছে, বাচ্চাগুলো অসহায় হয়ে কাঁদছে, তাদের চোখে ঘুম নেই, খুব ভয় পাচ্ছে। এখনও কিন্তু শ্রীলঙ্কাতে প্রেজেন্টে তিনি বিয়ের পরে দেখলেন যে সেম কেস, যে মানুষগুলো কাঁদছে, বাচ্চাগুলো কাঁদছে, কেউ খেতে পাচ্ছে না, মানুষ খিদেতে ছটপট করছে, চারিদিকে আগুন জ্বলছে, শুধু ধোঁয়া আর ধোঁয়া, রক্তারক্তি হয়ে গেছে পরিবেশ, কোনো কিছু আর বেঁচে নেই, সব কিছু জ্বলে ছাই হয়ে গেছে। তাই তিনি ক্রিটিসাইজ করছেন, আমাদের পোয়েট খুবই ঘৃণা করে বলছেন, খুবই ঘৃণিত হয়েছেন তিনি এই ঘটনাতে, যে সিভিল ওয়ার একদম ঠিক না। কিছু কিছু পলিটিশিয়ান আছে যারা নিজেদের স্বার্থের জন্য পুরো দেশে, পুরো দেশ বলো বা কোনো স্টেটের পুরো পরিবেশ, একটা সুন্দর যে পরিবেশ থাকে সেটা নষ্ট করে দেয়। আর এর ফলে কী হয়, মানুষের মনের মধ্যে একটা খারাপ প্রভাব পড়ে।
তো এটা নিয়ে এই পোয়েমটি, খুব সুন্দর এই পোয়েম। তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। যারা নিউ ভিউয়ার্স আছো, এরকম টপিক ওয়াইজ আরও সামারি অ্যানালাইসিস ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর এনএসইউ ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তোমাদের সামনেই এক্সাম। যারা এখনও নোটস পারচেস করোনি, তোমরা যদি মনে করো যে এখনও নোটস কিনতে চাও, তো স্ট্যান্ডার্ড নোটস, যে নোটস পড়লে তোমরা ফাইনাল এক্সামে একদম কোশ্চেন 90 থেকে 95% কোশ্চেন কমন পাবে, সেই স্ট্যান্ডার্ড নোটস আমার কাছে অ্যাভেলেবেল আছে। তোমরা যদি নোটস নিতে চাও, বেশি দেরি না করে ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করতে পারো। ডিসক্রিপশন বক্সে দেখবে ফেসবুক পেজ আছে, সেই ফেসবুক পেজে তোমরা আমাকে ফলো করতে পারো। আর এনএসইউর সমস্ত অফিসিয়াল আপডেট পাওয়ার জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন করে যেও।